রাজ্য রাজনীতি। আপনারা জানেন ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে নানান রকম দুর্নীতির প্রসঙ্গ সামনে এসছে রাজ্যের বিরুদ্ধে। কখনো বলা হচ্ছে হিসেব দেওয়া হচ্ছে না বঙ্গের পক্ষ থেকে, কখনো বলা হচ্ছে দুর্নীতি করা হচ্ছে ভুরি ভুরি। কিন্তু অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পাল্টা যুক্তি, যদি সত্যিই কোনো জায়গায় দুর্নীতি হয়ে থাকে তাহলে সেই বিষয়ে রিপোর্ট পেশ করা হোক, সেই বিষয়ে তদন্ত করা হোক, এবং তার সঙ্গে সঙ্গে এই যাবতীয় বিষয় নিয়ে কেন সরাসরি বলা হচ্ছে না যে কোন কোন জায়গায় দুর্নীতি হয়েছে। আর ঠিক সে জায়গা থেকে প্রশ্ন তুলছে বিজেপি সরাসরি বলছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সত্যিই যদি সব কিছু এত সহজে হয়ে যেত তাহলে তো কোনো অসুবিধাই হতো না। ঠিক এ জায়গা থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে 2021 সাল থেকে টানা বঙ্গে এখনো পর্যন্ত 100 দিনের কাজের টাকা পাচ্ছেই না বাংলা। আর ঠিক এ জায়গা থেকেও তো প্রশ্ন উঠছে সত্যি কি বঙ্গ টাকা পাচ্ছে না, নাকি হিসেব সত্যি দিতে পারছেন না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেতৃত্বরা। প্রশ্ন নানান রকম থাকতে পারে, কিন্তু আমাদের কিছু বিশেষ প্রশ্ন আপনাদের জন্য রয়েছে। বিশেষ করে এই রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে দ্বৈরথ শুরু হয়েছে সেই দুইয়ের মাঝে ইতিমধ্যে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। নমস্কার, আমি অঞ্জল, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। আর আজ আমাদের মূল আলোচনার বিষয় 100 দিনের কাজের টাকার বঞ্চনা। সত্যি কি শুধু বঞ্চনা, নাকি হিসেব দিতে পারছে না বঙ্গ? আর ঠিক এ জায়গায় আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসি বিস্তারিত আলোচনায়। দেখুন, বঙ্গে বন্ধ তহবিল। পুরীতে বঙ্গ বিজেপিতে হেভিওয়েট নেতার সবুজ শিবির থেকে গেরুয়া শিবিরের আগমনের পর সবুজ শিবিরের ওপর নেমে আসে এক বড় ধাক্কা। পালের হাওয়া তখন সবুজের প্রতিকূলে। গেরুয়ার শিওরশট বঙ্গে আগমনের দামামা বাজিয়ে দেন শুভেন্দু অধিকারী। 21 শাহের ফুল কনফিডেন্স 294-200। তবে 200 পার না করতে পেরে 77 সিট পেয়ে শাসকের চেয়ারে বসতে না পারলেও আব্দুল মান্নানকে সরিয়ে মূল বিরোধী দলের জায়গা মজবুত করে গেরুয়া। কিন্তু তারপর থেকেই বঙ্গের 100 দিন ধারাপাত শুরু। 2021 সাল থেকে একটানা 100 দিনের কাজের টাকা পাচ্ছে না বাংলা। আর তাই নিয়ে শুরু হয় তীব্র রাজনৈতিক চর্চা। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের দিল্লি অভিযান থেকে শুরু করে একের পর এক সংসদে তৃণমূলের সওয়াল। তবে তাল কাটতে শুরু করে বিজেপির ব্যাখ্যায়। রাজ্যের দুর্নীতি হিসেবে না দেওয়ার যে সুর, সেটা করে দিয়েছিলেন বিরোধী দলনেতা। সেই একই সুর কেন্দ্রীয় নেতৃত্বদেরও। এরপরে 2024-এর লোকসভা নির্বাচন। 19-এর তুলনায় 24-এর লোকসভায় আবারও ভরাডুবি হয় গেরুয়া শিবিরে। 18 থেকে 1 লাফে 12। বিজেপির গ্রাফ ক্রমশ নিম্নমুখী পথে। ইস্যু হাজার থাকলেও বিজেপির শিরদাঁড়া সোজা করতে দেয়নি বঙ্গবাসী। তবু বিজেপির 100 দিনের কাজের টাকা না পাওয়ার ব্যাখ্যা খরচের হিসেবে না দেওয়াও দুর্নীতি। এসব রাজনৈতিক চাপানুতরির মাঝে আমাদের সাব প্রশ্ন, সত্যি হিসেবের দোষ নাকি ভোটের অঙ্কে বঞ্চনা? শটান প্রশ্ন, গোটা রাজ্যের সব জায়গাতেই কি দুর্নীতি? যদি না হয় তবে সেখানকার টাকা দেওয়া হচ্ছে না কেন? আজ এখন থেকেই বিতর্ক শুরু। যেখানে প্রতিবেদনের শেষ, সেখান থেকে আমাদের প্রতিবেদনের যাবতীয় মূল অর্থ, মূল প্রশ্ন শুরু। আজ এখান থেকেই বিতর্ক সভা শুরু। আর মূল প্রশ্ন একই জায়গাতে, যদি সত্যি সত্যি 100 দিনের কাজের টাকা বাংলা না পেয়ে থাকে, যদি সত্যি তৃণমূল কংগ্রেস কোনো হিসেব দিতে পারছে না, তাহলে প্রশ্ন তো উঠবে ঠিক কোন কোন জায়গার হিসেব দিতে পারছে না। যদি সর্বসাকুল্যে হিসেব না দিতে পারে তাহলে কি সব জায়গাতেই দুর্নীতি হয়েছে? সেটাও তো বলছে না বিজেপির পক্ষ থেকে। আর যদি সত্যি সত্যি কিছু জায়গা দুর্নীতিমুক্ত হয়ে থাকে তাহলে সেই জায়গাগুলো কেন টাকা পাচ্ছে না? তার কারণ আখিরে এই রাজ্য আর কেন্দ্র দুইয়ের দ্বৈরথের মাঝে সাধারণ মানুষ সাফার করছেন। আর খুব স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ ভোট দেন নাকি তৃণমূল কংগ্রেস? তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই ভোট দিয়ে বিজেপিকে কেন্দ্রে নিয়ে আসেনি। আর কেন্দ্রের যাবতীয়
প্রকল্প কি সত্যি রাজ্যবাসী পাচ্ছে এবং রাজ্যবাসী বা ঠিক কোন দিকে মুখিয়ে রয়েছে, কেন্দ্র সরকার নাকি রাজ্য সরকার? যদি সত্যি সত্যি রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প ঘোষণা করে থাকেন, তাহলে কি কেন্দ্রের যাবতীয় প্রকল্প থেকে বঞ্চিত থাকবে সাধারণ মানুষ, এমন কোনো অর্থ রয়েছে? আর ঠিক সেই জায়গা থেকে আরও একটি বিস্তারিত প্রশ্ন রয়েছে, তা হলো তৃণমূল কংগ্রেস আর এই রাজ্যের মধ্যে দৈরথটা শেষ হবে কবে? এই দড়ি টানাটানির মাঝে মূল ইস্যু, মূল এজেন্ডা বারংবার কেন হারিয়ে যায়? 26শে বিধানসভা নির্বাচনের আগে আজকের সবচেয়ে বড় বিতর্ক সভা, যেখানে সরাসরি প্রশ্ন উঠবে 100 দিনের কাজের টাকার হিসেব যদি তৃণমূল কংগ্রেস দিতে না পারে, তার দায় কি রাজ্যবাসীর? সরাসরি এই নিয়ে বিতর্ক শুরু করবো। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় অনাবিল ইসলাম, তৃণমূল কংগ্রেস নেতা। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আলী হোসেন, বিজেপি সমর্থক। আপনাদের তিনজনকে স্বাগত প্রায় টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। আমি প্রথমেই আলীবাবুর কাছে যাব। আলীবাবু, তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই আপনাদের ভোট দিয়ে কেন্দ্রে নিয়ে আসেনি, নিয়ে এসছে সাধারণ মানুষ, বঙ্গেরও কন্ট্রিবিউশন রয়েছে। তাহলে বঙ্গ কেন বারংবার সাফার করবে? এবং 26শে বিধানসভা নির্বাচনের আগে ঠিক কি এজেন্ডা নিয়ে, কি মুখ নিয়ে আপনারা বলবেন যে সত্যি বিজেপিকে ভরসা করা উচিত? আলীবাবু, দেখুন, কেন্দ্রীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, তিনি সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যকে সমান দৃষ্টিভঙ্গিতে দেখেন এবং পশ্চিমবঙ্গের বা আপামর সাধারণ মানুষের যত সার্বিক কল্যাণ হয় তার জন্য তার নিশ্চয়ই বাংলার প্রতি তার দৃষ্টি রয়েছে। এটা আমরা দেখেছি এবং আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের যত প্রকল্প, সমস্ত প্রকল্প সারা ভারতবর্ষে যেরকম চলছে সেরকম পশ্চিমবঙ্গ সরকারকেও একই প্রকল্প দেওয়া হয়েছে যে আপনারা এই প্রকল্পগুলো রূপায়ণ করুন। আমরা কি দেখলাম? রাজ্যের মুখ্যমন্ত্রী তার পূর্বসূরি অর্থাৎ বামফ্রন্টকে ফলো করে, দীর্ঘ বামফ্রন্ট 35 বছর কেন্দ্রের বিরোধিতা করে এসেছিল এবং একইভাবে তিনি আজ পর্যন্ত এই 14 বছর ধরেও তিনি ওই বামফ্রন্টকে ফলো করে তিনি একইভাবে কেন্দ্রের বিরোধিতা শুরু করেছেন, যার ফলে উনি কেন্দ্রীয় সরকারের টাকা নেবেন না। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বহু জনসভায়, বহু সভার মাধ্যমে, প্রশাসনিক মিটিং এর মাধ্যমে তিনি বলেন যে আমরা কেন্দ্রের টাকা নেব না, রাজ্যের টাকাই নেব। তাহলে বলুন, কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার তারা রাজ্যকে টাকা দিচ্ছে আর এরা টাকা নেবে না। যদিও বা টাকা নেয়, টাকা নেওয়ার পর সেই টাকার কোনো হিসাব নেই, বছরের পর বছর কোনো হিসাব দিচ্ছে না তারা। তারপরে টাকার হিসাব চাইতে গেলে তিনি বলেন এটা কি তোর বাপের টাকা? মানে এই যে তুই হিসাব দিতে এসছিস, মানে তুই তুকারি করে এই জাতীয় মানে অভব্য এবং অসভ্য ভাষায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে এই জাতীয় গালিগালাজ করেন। আপনারা জানেন তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার, আমাদের বিজেপি সরকার, রাজ্য সরকারকে বহু প্রকল্পের টাকা দেওয়া হয়েছে। 100 দিন থেকে শুরু করে আপনার সমস্ত কিছু প্রকল্প, আজকে আপনার খাদ্যশস্য, আজকে আমাদের কিষাণ সম্মান নিধি, আজকে আমাদের আবাস যোজনা, সমস্ত কিছুতে কেন্দ্রীয় সরকার এই রাজ্য সরকারকে টাকা দিয়েছে। কিন্তু টাকা তো নিয়ে আসে, সেই টাকাগুলো কোথায় যায়? সেই টাকাগুলো তিনি খেলা মেলায় করে উড়িয়ে দিচ্ছেন। আর যারা মদ খাচ্ছে তাদেরকে তিনি 2 লক্ষ টাকা করে দিয়ে আর তাদেরকে তিনি তার পরিবারকে সাপোর্ট দিচ্ছেন। এটা কোনো নীতি হলো সরকারের? বলুন তো। আজকে কদিন আগে যে বিজনেস সাবমিট করলো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে, অনেক শিল্পপতিরা এসেছিল, অনেক রাজনৈতিক নেতারাও এসেছিল, শিল্পকলার লোকেরাও এসেছিল। আলীবাবু, কি হলো? আলীবাবু দেখুন, আমার বলা হলো কাছে 4 লক্ষ কোটি টাকা এখানে ইনভেস্ট হবে। সরাসরি আপনার কাছে স্পেসিফিক একটি প্রশ্ন ছিল। আপনারা এই কথাগুলো অনেক দিন ধরে বলছেন, দীর্ঘদিন ধরে বলছেন, আমরা মেনে নিচ্ছি, কিন্তু তর্কের খাতিরে এসবের ঊর্ধ্বে গিয়ে একটু অন্যভাবে আমরা ভাবি। সাধারণ মানুষ সাফার করছে আলীবাবু, সাধারণ মানুষ তো কোনো দোষ করেননি। সাধারণ মানুষ সাফার করছেন। 100 দিনের কাজের টাকা সাধারণ মানুষ পাচ্ছেন না, তৃণমূল কংগ্রেস নয়। অঞ্জন বাবু শুনুন, শুনুন, এটা ভালো করে শুনুন। সাধারণ মানুষ যে সাফার হচ্ছে না, এটা মমতার পাপের ফলে হচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, এটা এনাকে কে বলেছে 100 দিনের কাজের টাকা, ইনি যে টাকা তাকে অ্যালটমেন্ট করতে দেওয়া হয়েছে সেই টাকার বাইরে উনি কেন বিল বাড়ালেন বলুন তো? আজকে 50,000 যদি আপনার ম্যান্ডেটস থাকে তার বাজেটে, সেখানে তিনি 60,000 ম্যান্ডেটস কেন করলেন? কথার কথা। তাহলে 10,000 ম্যান্ডেটসের টাকা কে দেবে? কেউ দেবে না। তাহলে এই যে ভুয়ো বাজেট, এই যে ভুয়ো বিল এবং দুর্নীতিপূর্ণ বিল 100 দিনের কাজে, সেটা তো প্রমাণ হয়ে গেছে। যাদের জব কার্ড নেই তাকে কাজ দেওয়া হয়েছে,
যার জব কার্ড আছে তার কাজটা নিয়ে তার ক্যাডারকে দিয়ে তাকে 50-50 ভাগ করে নেওয়া হয়েছে। এটা কাজ হলো? এটা 100 দিনের কাজ হলো? 100 দিনের কাজের যদি মূল্যায়ন আমরা দেখি, তাহলে পশ্চিমবঙ্গ সোনায় ফলতো। কোথাও দেখুন, নেই আমি নতুন আমি রাস্তাঘাটে, কার্যত রাজ্যের কোনো সঙ্গে এই নজিরই নেই রাজ্যের সেখানে। সঙ্গে অন্য রাজ্যের তুলনা প্রসঙ্গে আসতে চাই না, কিন্তু যেহেতু বঙ্গবাসী বঞ্চিত হচ্ছেন, তাই জন্য এই প্রশ্নটা আমাকে করতেই হচ্ছে আপনাকে। আপনার কাছে নিশ্চয়ই খবর থাকবে, ইউপির ক্ষেত্রেও নানান রকম ভুরি ভুরি দুর্নীতির খবর আসছে এই 100 দিনের কাজের ওপর বেস করে। না না, আচ্ছা, ইউপিতে 100 ইউপির ক্ষেত্রে দিনের কাজে আলিবাবু, আমার কথা এখনো সেখানকার শেষই মানুষের হয়নি, কোনো প্রশ্ন এখনো ইন্টারেস্ট শেষ নাই হয়নি হয়তো। আলিবাবু। কিন্তু এই আমি রাজ্যে, বলতে চাইছি, ইউপিতে কি এইভাবে গরিব বঞ্চনা মানুষ হচ্ছে? বেশি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে এই রাজ্যটাকে গরিব বানিয়েছে, সেই কারণে 100 দিনের কাজ এই রাজ্যে হোক। আমরা বলছি তারা টাকা পাবে, অবশ্যই পাবে। এর আগেও কবে বহু পাবে? টাকা তারা পেয়েছে, যদি এবারও পাবে, আপনাদেরকে নিয়ে আসে নিশ্চিত শাসনে পাবে। তবেই পাবে, নইলে পাবে না। না না, বিজেপির বিষয়ে আমরা বলছি না। এই রাজ্য সরকারের, তারা যদি তারা নিজেদের ভুলভাল ঠিকঠাক করে কেন্দ্রীয় সরকারকে দিক, অবশ্যই টাকা পাবে, কোনো বাধা নেই। বেশ, আমি এখানে সরাসরি অনাবিলবাবুর কাছে যাবো। অনাবিলবাবু, দেখুন, এই প্রশ্নগুলো করতে করতে আমরাও হাঁপসে গেছি, এবার একটু ক্লান্ত, একটু ডেডিকেটেড কনস্ট্রাকটিভ অ্যান্সার আপনার থেকে নেওয়ার চেষ্টা করব। কেন হিসেব দিতে পারছেন না আপনারা? দেখুন, এটা কারো টাকা নয়, সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। রাজ্য সরকারের একার টাকা নয়, কেন্দ্র সরকারেরও একার টাকা নয়। প্রশ্নটা এখানে সাধারণ মানুষের সরাসরি আস্থা বিশ্বাস, যাদেরকে ভোট দিয়ে নিয়ে গিয়েছে মসনদে, তারাই এখন তাদের টাকা আটকে রাখছে। এটা রাজনীতি? নমস্কার আপনাকে অঞ্জন বাবু, এবং সেই সঙ্গে আলী হোসেন সাহেব আছেন এবং আমাদের রতন বাবু আছেন। আমি শুনছিলাম এবং আপনাকে খুব দ্ব্যর্থহীন ভাষায় আমি বলি, এই বিষয়ে বহু চর্চিত বহু আলোচিত একটি বিষয় আজকে আপনারা যেটা চয়ন করেছেন, সেটাও এর আগে অনেক আলোচনা হয়েছে এবং আমরা প্রত্যেকেই যারা এখানে আছি তারা নিশ্চিতভাবে অবগত আছি যে কেন এই টাকা দেওয়া হচ্ছে না। আমি আলী হোসেন বাবুর কথা রেস ধরেই আমি বলি, ওনাকে সম্মান জানিয়ে বলছি যে একজন প্রকৃত শাসক তিনি দুষ্টের দমন করবেন এবং শিষ্টের পালন করবেন, এটাই আমাদের কাছে কাম্য। দুষ্টের দমন এবং শিষ্টের পালন করতে গিয়ে যদি সেটা করার ওনার শাসক দলের যদি সেটা থেকেই থাকে, তাহলে কেন 100 দিনের কাজের টাকার কোথায় গরমিল হয়েছে, কারা সেই টাকা তজরুপ করেছে এবং সেই তজরুপের টাকা কোথায় গেল? যদি সত্যিই তজরুপ হয়ে থাকে, তাহলে কেন এখনো পর্যন্ত কাউকে শাস্তির বিধান করা হলো না? আমি এই টেবিল থেকে আপনাদের কাছে তর্কহীন ভাষায় এই প্রশ্ন রাখছি যে আজও পর্যন্ত একজনকে কেন খুঁজে পাওয়া গেল না যে এই ব্যক্তি এই 100 দিনের কাজের টাকায় তজরুপ করেছে, সুতরাং এর শাস্তির বিধান করা হয়েছে বা একে জেলে পাঠানো হয়েছে। তাহলে আমি কি বলবো এখান থেকে? আমি খুব খুব সাধারণ যুক্তি যে 100 দিনের কাজের টাকা, এটা হচ্ছে সাধারণ মানুষ। 100 দিনের কাজের টাকাটা হচ্ছে গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ। গ্রামীণ অর্থনীতিটা এই 100 দিনের কাজের টাকার ফলে চাঙ্গা থাকে এবং সেই সঙ্গে তারা যেটা করছে, একটা প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে একটা রাজ্যকে পিছিয়ে দেওয়া হচ্ছে। এবং সত্যিই যদি একটা সাইন ইন্ডিয়ার কথা যেটা বলা হয়, যেটা মোদিজি বলে থাকেন যে বিকশিত ভারত, তাহলে সেই বিকশিত ভারতের ক্ষেত্রে যদি একটা রাজ্য পিছিয়ে পড়ে, তাহলে পশ্চাতে ফেলিছে যারে পশ্চাতে টানি বেসে, এই যে কথাটা আমরা জানি যে এই কথাটা, তাহলে সার্বিক সার্বিক ভারতবর্ষের উন্নয়ন কখনো করা সম্ভব হবে না। কারণ একটা রাজ্যের প্রতি বিমার্তি সুলভ যে আচরণ কেন্দ্রের গভর্নমেন্টের, এবং এটা আমরা জানি যে সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী, কেন্দ্র রাজ্যের সম্পর্ক অনুযায়ী, রাজ্য থেকে যে টাকাগুলো ভ্যাট, ভ্যালু এডেড ট্যাক্স, এবং সেখানে এক্সারসাইজ ডিউটি, জিএসটি, এই সমস্ত মারফত, এবং বিভিন্ন যে এনএইচ আছে তার এই রাজ্যের উপর দিয়ে যাচ্ছে, বিভিন্ন রেলপথ এই রাজ্যের উপর দিয়ে যাচ্ছে, তার যে সমস্ত শুল্কগুলো সেইগুলো এই রাজ্য থেকে যখন সেন্ট্রালে গিয়ে জমা হয় এবং আর্থিক প্যাকেজের মোড়কে সেই টাকায় আবার রাজ্যে ফিরিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে একটা কেন্দ্র রাজ্যের সম্পর্ক এটা, এবং সংসদীয় গণতন্ত্রের রীতি এটা। সেই জায়গা থেকে একটা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একটা রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে বারে বারে, এবং শুধুমাত্র সেখানে একটা তকমা সেটে দেওয়া হচ্ছে যে 100 দিনের কাজের টাকায় দুর্নীতি হয়েছে, আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, সুতরাং টাকা দেওয়া যাবে না। তাহলে সেই দুর্নীতিটা কি হয়েছে সেটাকে, যেমন সিএসডিএস কেন্দ্রীয় সমীক্ষক সংস্থা এবং বিভিন্ন কেন্দ্রীয় সমীক্ষক সংস্থা যখন এখানে এসে এখান থেকে কিছুই না পেয়ে ফিরে চলে যাচ্ছে এবং সন্তোষজনক তারা সন্তুষ্ট হয়ে এখান থেকে ফিরে যাচ্ছে, সেটা আমাদের কথা নয়, কেন্দ্রীয় সমীক্ষক সংস্থার কথা। তাহলে সেই কথার পরেও কেন 100 দিনের কাজের টাকা আটকে রাখা হচ্ছে, এই প্রশ্ন কিন্তু আমাদের থাকবে, শুধু আমার নয়, সাধারণ মানুষের প্রশ্ন। আমি এখানে আলিয়াবুর কাছে একটু দ্রুত যাব।
অনাবিল বাবুর শেষ কথার রেস্টেরেই আমি একটু আলীবাবুর কাছে যাব, কিন্তু অতি দ্রুত অ্যান্সার নেওয়ার চেষ্টা করবো, কারণ আমাকে রতনবাবুর কাছেও যেতে হবে। আলীবাবু, অনিলবাবু যা বলছেন, আমি এক মিনিটে- কেন্দ্রীয় কমিটি এখানে আমি আসছে, এক মিনিটে আমার answer এখানে শেষ এসে করবো। না আলীবাবু সংযোজন করে নিই প্রশ্নটা, সরাসরি কেন্দ্রীয় কমিটি এখানে আসছেন, তারা নানান রকম ক্লিন চিট দিচ্ছেন, নানান রকম তথ্য এখানে প্রদান করছেন, তারপরেও আপনাদের মনে হচ্ছে এখানে রাজ্য সরকার হিসেব দিচ্ছে না। মেনে নিচ্ছি। আচ্ছা, 100 দিনের কাজটা কি তৃণমূল কংগ্রেস করেন না তো, তৃণমূলের কংগ্রেসে কোনো নেতৃত্বরা করে না তো, সাধারণ মানুষ করেন আলীবাবু, খেটে খাওয়া মানুষরা করেন, বঞ্চিত তারা হচ্ছেন। কেন টাকা রিলিজ করা যাচ্ছে না আলীবাবু? আপনি তো একজন মুখপাত্র। সাংসদদের বেতন বেড়ে যায়, সাংসদরা নিজেদের বেতন নিজেরা বাড়িয়ে নেয়, 24% বেড়ে যায়, আর সাধারণ মানুষ 100 দিনের কাজের টাকাটা পাবে না। গল্পটা বুঝতে হবে অঞ্জনবাবু, বলুন। যেটা বিষয় সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজির কাছে গিয়ে উনি গিয়ে বলুক তো যে কোন টাকা কোথায় বাকি আছে। কোনোদিনও তিনি বলেন না, বলেন না। তো উনি ভাষণটা মারে শুধু বাইরে, তিনি কখনো মোদিজির কাছে গিয়ে তার দাবিটা তুলে ধরেন না। আমরা দেখেছি বহু ভাবে উল্টো গিয়ে বলছে আপনাদের টাকা দিতে হবে না, আমরা নিজেরাই নিজেদের মতন স্বনির্ভর হয়ে যাব। এই তো দেখলাম আবাসনের ক্ষেত্রে। সুতরাং তার ক্ষমতা নাই, তিনি হাত পেতে বসে আছেন যে আমি নিজেই করে দেব, এটা হতে পারে না। তাই বাংলার মানুষকে যদি পিছিয়ে দেন একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা টাকা কোথাও আটকাইনি। কোন রাজ্য বলতে পারবে আমরা টাকা আটকিয়ে রেখেছি? তাহলে যেগুলো ইলিগাল বিল আছে সেই ইলিগাল বিল কেউ দেবে না। এটা কারণ এইটা বাজেট করা হয় সারা দেশে বসে, কোন রাজ্যে কত টাকা পাবে কোন কোন কাজের পরিপ্রেক্ষিতে, তার অতিরিক্ত এক্সট্রা বাজেট সরকার কেউ এটা অ্যালাউ দেখুন, করবে না, আপনার কথার সিস্টেম সঙ্গে অ্যালাউ কেন্দ্রীয় করবে না। কমিটির রিপোর্ট কিন্তু মিলছে না। আমার কথা খুব স্পষ্ট, অতি সুস্পষ্ট। আপনারা নিজেরা বলছেন যে কোনো রকম হিসেবরা ঠিকঠাক দিতে পারছেন না, এবং তার সঙ্গে সঙ্গে আপনি বলছেন দুর্নীতি হয়েছে, মেনে নিচ্ছি। তাহলে কেন্দ্রীয় কমিটি কেন ক্লিন চিট দিচ্ছেন? কেন বলছেন যে 100 দিনের কাজ এখানে সব থেকে ভালো হয়েছে? কেন বলছেন? তাহলে তো দুটো পক্ষ মিলছে না না, আলীবাবু। একটা বিষয় শুনুন না, 100 দিনের কাজ পশ্চিমবঙ্গে ভালো হবে, কারণ অন্য রাজ্যগুলোতে 100 দিনের কাজ সেই রাজ্যের মানুষগুলো বেশি করে না। কারণ এই রাজ্যের মানুষ 100 দিনের কাজটা বেশি করে, কারণ বাংলাটাকে কামলায় পরিণত করেছে এই রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। যার ফলে এখানে যদি 10% কাজ হয়, এটাই সব থেকে বেশি কাজ, এটাই সব থেকে বেশি কাজ। আমি জানি না এই আমরা কি জানি না এখানে 100 রতনবাবুর দিনের কাছে কাজ? আমাকে এখানে যেতেই হবে, আমাকে যেতেই হবে। রতনবাবু, যে মনরেগার কথা আপনারা বলতেন, সেই মনরেগা আজ 100 দিনেই এখনো পড়ে রয়েছে, 200 দিনে এসে পৌঁছতে পারেনি, 2025 সাল। কিন্তু সেই 200 দিন তো হচ্ছেই না, উল্টে বঙ্গ দিনের পর দিন বঞ্চিত হচ্ছে, আর এদিকে তৃণমূল কংগ্রেস আর বিজেপি একে অপরের সঙ্গে দ্বৈরথ সৃষ্টি করে রাখছে। সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে রতনবাবু। আমার প্রশ্ন, একই জায়গাতে স্ট্যাগনেন্ট হয়ে রয়েছে, কেন সাধারণ মানুষ বঞ্চিত হবে? তাদের তো এখানে কোনো দোষ নয়। একদম। অঞ্জন দা, শুভ সন্ধ্যা প্রত্যেককে, শুভ আপনাদের সন্ধ্যা। টাইপ টিভিতে যারা আছেন প্রত্যেকে। দুর্ভাগ্য আমাদের, বুঝলেন অঞ্জন দা, এটাই হচ্ছে মানে দেখার বাকি ছিল। আপনি সুন্দর বললেন যে 100 দিনের কাজটাকে 200 দিন তো করা গেলই না, তারপরে যেটুকু কাজ হচ্ছে বা হচ্ছে না সেটা নিয়ে এইভাবে দড়ি টানাটানি। একজন বলছে টাকা দিয়ে দেওয়া হয়েছে, আর একজন বলছে যে আমরা টাকা পাইনি, আমাদের টাকা দেওয়া হয়নি। আচ্ছা অঞ্জন দা, এই ভারতবর্ষে যে সমস্ত সরকার বা আমরা যারা ইউপিএ গভর্নমেন্ট যখন ছিল তখন 2005 সালে এই বিলটা আনা হয় এবং 2006 সালে সেটা কিন্তু কার্যকারী করা হয়। সেই সময় আমাদের গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলেন রঘুবংশ প্রসাদ সিং এর, তিনি তার ঘরে থেকে কিন্তু এটা পাস করা হয়। কেন আজকে ভালো লাগছে অঞ্জন দা শুনতে যে এই 100 দিনের কাজ নিয়ে যারা বলেছিলেন, এই যে সরকার আছে বিজেপির, যিনি নরেন্দ্র মোদী আছেন, তিনি খুব ব্যঙ্গ বিদ্রুপ করে বলেছিলেন যে গর্ত খুঁড়ার কাজ। কিন্তু আজকে অঞ্জন দা বলতে হচ্ছে যে গ্রামীণ যে অর্থনীতি, সেই অর্থনীতিতে এই 100 দিনের কাজ যে কতটা জরুরি, কতটা যে এই যে করোনার সময়তে মানুষকে মানে সাপোর্ট দিয়েছে, সেটা কিন্তু প্রত্যেকটা ভারতবর্ষের মানুষ জানে। অঞ্জন দা, সরকার আসে সরকার যায়, একটা সরকারের কাজ কি? সরকারের কাজ হচ্ছে সার্বিক মানুষের যে উন্নয়ন হোক, সেই উন্নয়নের জন্য কিন্তু তারা কাজ করে। আজকে 100 দিনের কাজ নিয়ে যে প্রকল্পটা নিয়ে আজকে এরকম টানাটানি চলছে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 7,500 কোটি টাকার মতো 100 দিনের কাজের পাওনা কিন্তু বাকি ছিল, সেটা আমরা নিজেদের কোষাগার থেকে দিয়েছি।
এটা এটা তো দিদি তার পকেট থেকে দেয়নি, জনগণের টাকা, আমার আপনার টাকা থেকেই যাই হোক মানুষদেরকে মিটিয়ে দেওয়া হয়েছে। আজকে দেখুন চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, লুট হয়েছে, সব হয়েছে, মেনে নিলাম। আমাদের নীতি আদর্শগত লড়াই থাকবে, তার জন্য প্রশাসন আছে, কেন্দ্রীয় যে এজেন্সি আছে, সিবিআই আছে, ইডি আছে, বিভিন্ন তদন্তকারী সংস্থা আছে, তারা এগুলো কিন্তু ধরবে। কিন্তু আমার কথা হচ্ছে অঞ্জন দা, আমি 100 দিনের কাজে 7,500 কোটি টাকা, একটা দুটো টাকা না, এত প্রচুর পরিমাণে টাকা, যেটা আমি আমার পকেট থেকে বা আমার রাজ্যের ট্যাক্স থেকে বা কোষাগার থেকে কেন আমি দিতে যাব? এটা আমার প্রাপ্য, এটা তো কেউ আমাকে দয়া করছে না, দাক্ষিণ্য করছে না। এটা আমার হক, এটা আমার ন্যায্য পাওনা। আমি আমার পাওনা নিব, সেটা আমি কেন্দ্র সরকারের কাছ থেকে আদায় করে নিব। সে কেন্দ্র সরকারের যদি না দেয়, তার জন্য আমার রাস্তা আছে অঞ্জনা, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, বিভিন্ন দপ্তর আছে। সেখানে কেন আমি সুপ্রিম কোর্টে কেন জানাচ্ছি না? কারণ হচ্ছে দিদি চাচ্ছে যে এটাকে নিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করছে। কিরকম? তিনি চাচ্ছে পাবলিক প্লেসে গিয়ে তিনি দেখাতে চাচ্ছেন তিনি বড় কত দানি, দেখো 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দিল না তো কি হয়েছে, আমরা তার কাছে হাত পাবো না, আমি আমার কাছ থেকে দিয়ে দিচ্ছি। কেন আপনি দিবেন? একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আমরা যারা ভারত রাজ্যের মানুষ আছি, আমরা বিভিন্ন রাজনৈতিক দল করতেই পারি অঞ্জনা, কিন্তু বাংলার স্বার্থে, বাংলার সাথে আপনি যে কথাটা বললেন যে সাধারণ মানুষ কি অন্যায় করেছে, সাধারণ মানুষ যারা কাজ করেছে তাদের প্রাপ্যটা তারা পাবে না কেন? লুট করুক, দুর্নীতি করুক, রাহাজানি করুক, তার জন্য রাষ্ট্র ব্যবস্থা আছে, আইন আছে, তার জন্য বিভিন্ন তদন্তকারী সংস্থা আছে। কেন্দ্র সরকারি বা কেন তদন্তকারী সংস্থা পাঠিয়ে এর সদুত্তর খোঁজার চেষ্টা করছে না? শুধুমাত্র রাজনীতি করার জন্য আজকে এই ধরনের কথা বলা হচ্ছে। আজকে 21 লক্ষ মানুষ পশ্চিম বাংলায় 100 দিনের কাজের টাকা তারা পাচ্ছে না। আজকে বলুন তো, আজকে আমরা বলেছি কি 100 দিনের যে কাজের টাকা যে পরিমাণ, সেটা বাড়িয়ে 400 টাকা করা হোক মিনিমাম। প্রত্যেকটা মানুষ জানে 400 টাকা, কারণ এই মূল্য বৃদ্ধির বাজারে আপনি জানেন যে 200 টাকাতে কিছু হয় না আজকাল। আমরা বলেছি যে 400 টাকা করা হোক, আমাদের দাবি। আচ্ছা, আমরা 100 দিন কাজটা যেটা চালু করেছিলাম অঞ্জনদা, দেশে আবাস যোজনা, আবাস যোজনা চালু করা হয়েছিল। আবাস যোজনায় এই পশ্চিমবঙ্গ সরকার কত দিচ্ছে? 1,20,000 টাকা যাচ্ছে। অন্তত বলুন তো, 1,20,000 টাকায় একটা ঘর হয়? একটা ঘর তৈরি করতে পারবে? পাকা ঘর তৈরি করতে পারবে? আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলেছি যে 1,20,000 টাকা দিলে হবে না, অন্তত পক্ষে মিনিমাম 4 লক্ষ 4.5 লক্ষ টাকা দিতে হবে। ঠিক। আমি ঠিক এই জায়গায় অনাবিল বাবুর কাছে যাব। অনাবিল বাবু, দেখুন আপনারা বলছেন ঠিকই যে বঙ্গে বারংবার করে দুর্নীতির শিকার আপনারা করছেন না, অর্থাৎ দুর্নীতির মধ্যে নেই বঙ্গ, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা প্রপার হিসেব সবই দিয়েছেন, কিন্তু বঙ্গ বিজেপি বারংবার করে এই চেষ্টা করছে যেন বাংলায় এই বিষয়গুলো না আসে। অর্থাৎ আপনারা বোঝানোর চেষ্টা করছেন যে বিজেপি দোষ করেছে, বিজেপি বোঝানোর চেষ্টা করছে তৃণমূল দোষ করেছে। এবার দেখুন, আমি একটু ছোট্ট অ্যানালিসিস আপনাদের সামনে রাখবো, আপনি একটু এক্সপ্লেন করে দেবেন যে কোন জায়গায় ভুল রয়েছে। হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যদি খুব ভুল না হই, 18ই অক্টোবর 2024 সালে ঘোষণা করলেন 50 দিনের কাজের টাকা তিনি দেবেন। এবার 2024-এ তিনি বললেন 18ই অক্টোবর, অর্থাৎ 2023-এর কথা বলছি আমি, ঠিক সেই জায়গায় 2024-এর লোকসভা ইলেকশনের ঠিক আগে এই ঘোষণা, এবং কার্যত 2024-এর লোকসভা ইলেকশন, এই দুটো বিষয় কি সত্যি সত্যি একটার সঙ্গে একটা পরিপূরক? অর্থাৎ ইচ্ছে করে লোকসভা ইলেকশনের আগে শুধুমাত্র একটু প্রোপাগান্ডা ব্যবহার করার জন্যই আপনারা এটা করলেন? দেখুন রঞ্জনবাবু, আপনাকে সম্মান জানিয়ে আমি বলছি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যদি এ কথা বলা হয় তাহলে এটা একেবারেই অমূলক, এবং আমি এই জায়গা থেকে দাবি করছি এটা অন্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী, তিনি এই বাংলার 10 কোটি মানুষকে তিনি কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল কংগ্রেস, এটা তিনি দেখেন না, এবং ভোটের রাজনীতি তিনি করেন না। তার কারণ হচ্ছে বাংলার মানুষ তাকে বাংলার অভিভাবিকা হিসেবে মেনে নিয়েছে, এবং এই অনুভবী মুখ্যমন্ত্রী তিনি দেখেছেন যে বাংলার মানুষগুলো, তাদের যদি আর্থিক সচ্ছলতা আনতে হয় তাহলে এই 100 দিনের কাজের টাকা তাদের হাতে পৌঁছাতে হবেই। কারণ আমি আপনাকে একটু মনে করিয়ে দিই, আমাদের নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে যদি আর্থিক অবস্থা যদি মানুষের হাতে যদি টাকা না দেওয়া হয় তাহলে অচিরেই কিন্তু আমাদের এই বাংলার অর্থনীতি সহ সারা ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়বে। তার কথার সম্মানার্থে তিনি কিভাবে এই মানুষগুলোর হাতে টাকা পৌঁছানো যায়
সেইটাকে তিনি মেনে চলেছেন। এবং সেই কারণে দেখবেন করোনা পরবর্তী সময়ে যখন সারা ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যে আর্থিক ব্যবস্থা যখন মুখ থুবড়ে পড়েছিল, বাংলায় কিন্তু সেই আর্থিক সচ্ছলতা বজায় ছিল। এটা আমি এই জায়গা থেকে দাবি রাখছি এবং এটা আপনি আমার সঙ্গে সহমত হবেন। এবং আমাদের আলী হোসেন অনিলবাবু, সাহেব দেখুন, এবং আমার আমাদের সহমত হওয়ার বিষয় না অনিলবাবু, আপনি শুধু একটি বিষয় আমাকে একটু ক্লিয়ার করে দিন। 100 দিনের কাজের টাকা মানে কি বেকারত্বের হার কমে যাওয়া? 100 না, দিনে বেকারত্ব- 100 দিন শুনে নিন প্লিজ, 100 দিন ধরে যারা কাজ করছেন, 100 দিনের যে কাজ হচ্ছে সেটা কি বেকারত্ব কমে যাওয়ার লক্ষণ? তাহলে বিলেতে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করে বলছেন যে 46% বেকারত্ব কমে গিয়েছে? বেকারত্ব কমে যাওয়ার কথা এবং এই 100 দিনের সঙ্গে বেকারত্ব কমে যাওয়ার সম্পর্ক কিন্তু আপনি যদি বলেন, আমি আপনাকে এই বিতর্কিত প্রশ্নে আমি যাব না। বেকারত্ব কমানোর কথাটা যদি আপনি বলেন, তাহলে শুধু এই দায় কি রাজ্যে? এটা কি মানে কেন্দ্রের নেই বেকারত্ব কমানোর দায়িত্বটা? শুধুমাত্র কি রাজ্যে? তাহলে তো ডাবল ইঞ্জিন সরকারই ঠিক রয়েছে অনাবিল বাবু। হ্যাঁ, সাধারণ মানুষ সার্ভিস পাবে, কেন্দ্র আর রাজ্য এক হয়ে গেলে সাধারণ মানুষ সার্ভিস পাবে। ডবল ইঞ্জিন- তাহলে আর দরকার হবে না আলাদা করে বলার ডবল ইঞ্জিনের রাজ্যকে কথা বলবো বলছি, নাকি যে কেন্দ্রকে বলবো। যে রাজ্যগুলো ডবল ইঞ্জিন আছে তাদের অবস্থা দেখুন, সেখানে তাদের বেকারত্বের হার দেখুন, বাংলায় বেকারত্বের হার দেখুন, সেখানে আর্থিক সচ্ছলতা দেখুন, বাংলায় আর্থিক সচ্ছলতা দেখুন। এই যে কম্পেয়ারটা আমরা যদি করি, তাহলে দেখা যাবে বাংলা অনেক আগে আছে, অনেক এগিয়ে আছে এই ভারতবর্ষের আদার্স যে প্রভিন্স গুলো আছে, আদার্স যে অঙ্গরাজ্যগুলো আছে, তার থেকে অনেকখানি বাংলা কিন্তু এগিয়ে আছে। এটা আমরা দ্ব্যর্থহীন ভাষায় দাবি রাখছি। বেশ, আমি আলীবাবুর কাছে যাবো। আলীবাবু, না না, অনাবিল বাবু যে কথাটা বলছে, এটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। পশ্চিম বাংলার সাধারণ গরিব মানুষ, তারা প্রত্যেকটা মানে জেলাতে লক্ষ লক্ষ গরিব মানুষগুলো তারা বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে সেখানে তারা কর্মসংস্থান করে সেখান থেকে টাকা পাঠাচ্ছে, সেখান থেকে টাকা পাঠিয়ে তারা এখানে বাড়িঘর করে আজকে এখানে প্রমাণ দিচ্ছে যে তারা আজকে কিছুটা স্বনির্ভর হয়েছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করছে, আমার বাংলার অর্থনৈতিক বিকাশ হয়েছে, কর্মসংস্থান বেশি পেয়েছে। এগুলো কোনো কথা না। আসল কথাটা হচ্ছে, এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার বিষয়। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ঋণগ্রস্ত একটা সরকার, এই সরকার দেউলিয়া সরকারে পরিণত হয়েছে। এই সরকার কেন্দ্রের বিরোধিতা করতে করতে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এদের আর নরেন্দ্র মোদীর কাছে গিয়ে হাত পাতার জায়গায় এরা নেই। তবুও আমরা বিজেপি সরকার পরিষ্কার করে বলতে চাই, পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের স্বার্থে আমরা সবসময় চাই যে বাংলা সরকার তারা এগিয়ে এসে কেন্দ্রীয় সরকারের কাছে যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেটা গ্রহণ করুক। আজকে আয়ুষ্মান ভারত প্রকল্পের কথাই বলি না কেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে ইনি স্বাস্থ্যসাথী দিচ্ছেন, অথচ 18,000 টাকার উপরে স্বাস্থ্যসাথীর কাছ থেকে কোনো টাকা যারা অসুস্থ রোগ, কেউ এই 18,000 টাকার উপর সুযোগ সুবিধা পায় না। স্বাস্থ্য সাথী 2 লক্ষ 5 লক্ষ টাকা। অথচ আয়ুষ্মান ভারত প্রকল্প কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প, এই প্রকল্প রাজ্য সরকার আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে ঢুকতে দেয়। কেন ঢুকতে দিলেন না? বিশ্বকর্মা যোজনা, যেখানে 1,18,000 টাকা আমার সাধারণ যারা শ্রমিক তারা পাবেন, যারা শিল্পী তারা পাবেন, সেই বিশ্বকর্মা যোজনা পশ্চিমবঙ্গে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। তাহলে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো আপনি আটকে দিচ্ছেন, আর আপনি বলছেন আমি ইয়ে হয়ে যাচ্ছি, অর্থনৈতিক দিক থেকে আমি পিছিয়ে পড়ছি, পশ্চিমবঙ্গের মানুষকে আমরা আপনার কি বলবো যে তারা দুঃখ কষ্টের মধ্যে আছে। এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় খাটবে না। কারণ কেন্দ্রীয় সরকার অন্য রাজ্যগুলোকে তো দিচ্ছে টাকা, কেউ বাধা তো নেই। আপনি দিচ্ছেন না কেন? আপনি নিন, আপনি যান, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন। আমি কথা দিচ্ছি বিজেপির একজন মুখপাত্র হিসাবে, মাননীয় প্রধানমন্ত্রী মানবিক। দেখুন আলীবাবু, এই অভিযোগটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস তুলছে এমনটা কিন্তু নয়, কংগ্রেসও এবার হাতে হাত মিলিয়েছে। সরাসরি রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী প্রত্যেকেই এই বিষয়ে আওয়াজ তুলছেন। এবং আমার প্রশ্ন হচ্ছে, বিহারেও একই রকম বিষয় কি হচ্ছে? ইউপিতেও কি একই রকম বিষয় হচ্ছে? কিন্তু প্রশ্ন উঠছে, ইউপিতে যে প্রশ্ন আপনার কাছে আমি করলাম, কিন্তু আপনি সেভাবে উত্তর দিতে চাইলেন, হয়তো এড়িয়ে গেলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইউপিতে তো রীতিমতো দুর্নীতির খবর আসছে এই 100 দিনের কাজ নিয়ে, সেখানে তো কমছে না, সেখানে তো বঞ্চনা হচ্ছে না, তাহলে বাংলায় বঞ্চনার শিকার হচ্ছে কেন? না না না, ইউপিতে আমাদের কাছে যা খবর আছে কোনো ক্রমে দুর্নীতি হয়নি। বরঞ্চ ইউপির রাস্তাঘাট গিয়ে দেখে আসুন স্যার। এই যে যারা আপনার ইসে গিয়েছিলেন, প্রয়াগরাজে গিয়েছিলেন, আমাদের বাংলা থেকে তো লক্ষ লক্ষ মানুষ গিয়েছিলেন প্রয়াগরাজে, তারা তো বলছে 4 লেনের রাস্তা, 6 লেনের রাস্তা, 6 লেনের রাস্তা, 11 লাইনের রাস্তা। আজকে ইউপিতে সম্পূর্ণ মডেল ইউপি হয়েছে, উত্তম প্রদেশ পরিণত হয়েছে ইউপিতে। আপনি কি বলছেন দুর্নীতি হয়েছে? কোনো দুর্নীতি হয়নি।
ডাবল ইঞ্জিন সরকার দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের প্রগতি, সেই রাজ্যের প্রগতি। এই বাংলা বেশ, বিচ্ছিন্ন হয়েছে বেশ। এই কারণে ইউপি তারা শুধু প্রগতির দিকে বিরোধিতা এগিয়ে করেছে, যাক, এটাই হলো বাংলা তাদের পিছিয়ে পড়ুক, এটাই তার মানে আপনারা চাইছেন? আমি এখানে রতন ওটাই বাবুর না, কাছে একটু যাবো। আমরা বাংলাকে এগিয়ে যেতে চাই, বাংলাকে এগিয়ে বেশ। নিয়ে যেতে চাই, ভুল বুঝবেন না, বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু বাংলার সরকার তারা বাংলাকে পিছিয়ে দিচ্ছে। ঋণ করে 4 লক্ষ কোটি টাকা এই 14 বছরে ঋণ করেছে, ভাবতে পারেন? অনারেবল বাবুকে অঞ্জনদা, বলি, আপনি বলুন 4 লক্ষ কোটি টাকা ঋণ কে দিবে? কেন ঋণটা বেশ, নিলেন? খেলাধুলা করে টাকা দিয়ে দিচ্ছেন বিরোধীদের আপনি। প্রশ্ন মানে বিদ্ধ হতে যাচ্ছে হয়তো শাসক দলের কাছে অবশ্যই যাব, কিন্তু তার আগে রতনবাবুর ছোট্ট একটু রিয়াকশন নেওয়ার চেষ্টা করব, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন এই বিষয়ে শোনাবো। রতনবাবু বলুন। হ্যাঁ, দেখুন অঞ্জনদা, 100 দিনের কাজের টাকা যে লুট হয়েছে বা চুরি হয়েছে, এটা কিন্তু মোটামুটি ধরুন প্রমাণিত। কারণ আপনি দেখবেন যে সমস্ত পঞ্চায়েতগুলোতে, বিশেষ করে গ্রামীণ এলাকাতে, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে পঞ্চায়েতগুলোতে 100 দিনের কাজের নামে যেভাবে আপনার বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে জেসিপি দিয়ে মাটি কেটে তুলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইটভাটা বা বিভিন্ন জায়গাতে কিন্তু তারা করেছে। এই নিয়ে কিন্তু অনেক খবরও হয়েছে যে 100 দিনের কাজের টাকা দুর্নীতি হয়েছে। যেহেতু গ্রাম অঞ্চলের এটা মানুষকে স্পর্শ করে, এই জিনিসটা হয়েছে। আচ্ছা অঞ্জনদা, কেন কেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই 100 দিনের কাজের টাকা পাচ্ছে না বলে তিনি কেন পার্লামেন্টে বা সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? কেন যাচ্ছেন না? এটা তো যাওয়া উচিত। আমি রতনবাবু আপনাদের এই বিরোধিতাটা খুব একটা অর্থ বুঝতে পারছি না। একদিকে কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি রাহুল গান্ধী তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে, আর হচ্ছে এখানে আপনি তৃণমূল কংগ্রেসের এগেনস্টে কথা বলছেন। এই বিষয়গুলো আমি ঠিক বুঝতে পারি না রতনবাবু। বাংলার মানুষ বঞ্চিত হবে, বা আমি প্রথমেই বলেছি অঞ্জনা, বাংলার মানুষ বঞ্চিত হয়। 100 দিনের কাজটা তো ইউপিএ গভর্নমেন্ট চালু করেছে। আপনি ছবিটা একবার দেখেছেন রতনবাবু? আমি একবার ছবিটা আপনাকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছেন আর ঠিক তার পাশেই রাহুল গান্ধী দাঁড়িয়ে রয়েছেন। ভাবুন একবার কম্বিনেশনটা। রাহুল গান্ধী যেটা বলেছে অঞ্জনদা, রাহুল গান্ধীর বক্তব্য পরিষ্কার যে 100 দিনের যে প্রকল্প টাকা পশ্চিমবাংলা ধরুন পায়নি বা দেয়া হচ্ছে না। কেউ যদি বলে যে রাহুল গান্ধীর কাছে যে বলে যে দাদা আমাদের 100 দিনের কাজের টাকা পশ্চিমবাংলায় আমরা পাচ্ছি না, এই সরকার দিচ্ছে না, তখন তাকে কি বলবে? তাকে কি বলবে? আপনি কি বলছেন রতনবাবু? তার মানে আপনি এটা বোঝানোর চেষ্টা করছেন যে কেন্দ্র নেতৃত্বের কাছে আপনাদের এই রাজ্যের কোনো হিসেব নেই, অর্থাৎ রাহুল গান্ধী জানে না যেখানে তৃণমূল কংগ্রেস মিথ্যে কথা বলেন। আচ্ছা, এটা কেমন করে যুক্তি দিলেন আপনি? তাহলে তিনি বিরোধী দলনেতা কি করে হচ্ছেন? গোটা দেশের সুবাদে তিনি কি করে এত কন্ট্রোভার্সি তৈরি করতে পারবেন? বিতর্ক করবেন কি করে? কি কথা বলছেন আপনি? দেখুন, মিথ্যে সত্যর প্রশ্ন নয় এখানে। কেউ যদি 100 দিনের টাকা না পেয়ে থাকে, সেটা নিয়ে যদি পার্লামেন্টে বললে আমরা বিরোধী দল, সরকারের বিরোধী দল, কোন রাজ্যকে যদি বঞ্চিত করা হয়, আমরা নিশ্চয়ই রাজ্যে এটা নিয়ে আমরা আন্দোলন করব যে তারা সঠিক কথা বলছে কি বলছে না। কিন্তু যেহেতু 7,500 কোটি টাকার ব্যাপার বলছে, একটা দুটো টাকা না, এতগুলো টাকা, যেখানে বলছে সবার সামনে, মিডিয়ার সামনে বলছে যে আমরা পাইনি, সেকেন্ডটা তো অঞ্জনদা কিন্তু বাংলার স্বার্থে কিন্তু আমরা বলবোই যে 100 দিনের টাকা যদি বাংলা না পেয়ে থাকে, অবিলম্বে সরকারকে বাংলাকে টাকা দিতে হবে। আমরা তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে, তৃণমূল কংগ্রেস তখন সত্যি কথা বলছে এটা মনে হয়, তাই তো? তৃণমূল কংগ্রেস বলে না অঞ্জনদা, এখানে যদি যেই থাক, তৃণমূল বলে না, সিপিএম থাক বা অন্য পার্টি থাক, যদি বাংলা অঞ্জনবাবু, আমি একটা কথা শুধু জিজ্ঞাসা করতে চাই, আমরা বলবো একটা কথা শুধু বলতে চাই। 100 দিনের কাজের 100 দিনে আপনারা বলছেন 100 দিনের কাজের টাকা আটকা পড়ে আছে, ভালো কথা। 100 দিনের কাজে যত টাকা হয়েছিল 50,000 কোটি টাকার উপরে, সেই টাকার মধ্যে আজকে রতনবাবু বলতে যাচ্ছেন 7,500 কোটি টাকা বাকি আছে। তাহলে বাকি এখনো যে আপনার 42,000 কোটি টাকা যে অলরেডি রাজ্য সরকার পেয়েছে, এই কথাটা কমসে কম বলুক। দেখুন, এতটুকু সময়ের মধ্যে আলিবাবু অঙ্কটা ঠিক কষে নিয়েছেন। আলিবাবু ঠিক এতটুকু সময়ের মধ্যে অঙ্কটা কষে নিয়েছেন এবং আলিবাবু ঠিক প্রশ্নটা করে বসেছেন। আমি এখানে অনাবিল বাবুর কাছে একটু যেতেই হচ্ছে। হ্যাঁ, প্লিজ বলুন অনাবিল বাবু। হ্যাঁ, আলী হোসেন সাহেবকে আমি বলি, উনি যেটা বলছেন, আমি প্রথমে ওনার আগের কথা ধরে আমি বলতে চাইছি যে একটু আপনি পরিসংখ্যান বা তথ্যটা একটু আপনি কালচার করবেন। তার কারণ হচ্ছে আপনি যে বলছেন আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকরা উত্তরপ্রদেশ বা অন্যান্য জায়গায় সেখান থেকে গিয়ে টাকা নিয়ে এসে এখানে ঘরবাড়ি করছে, আমি আপনাকে বলছি এটা প্রমাণিত সত্য। তথ্যটা আপনি জেনে নেবেন। বিহারের কত লোক বাংলায় কাজ করে বিহারে গিয়ে সেখানে ঘরবাড়ি করে,
উত্তরপ্রদেশের কত লোক এখানে কাজ কারবার এটা করে কি এখান আজকে থেকে থেকে? নিয়ে সেখানে আপনি না, না, তথ্যটা বিহারের ভালো লোক করে জেনে নেবেন। পশ্চিমবঙ্গে আমি এসে এখান তথ্য কি ছাড়া আজকে কথা থেকে বলি না। এসে অঞ্জন মমতা বাবু এখানে বন্দ্যোপাধ্যায়ের আছেন, রাজত্বে এসে আমি নাকি বলতে দিন, 100 বছর ধরে আছে আপনি তারা? যখন বলছিলেন কিন্তু আমি বলিনি। পশ্চিমবঙ্গের আপনি মানুষ, পশ্চিমবঙ্গের ইন্টারাপ্ট মানুষ, করবেন না, শ্রমিকরা, প্লিজ প্লিজ প্রত্যেকের কথা শুনতে হবে। আলী বাবু আসবো, আলী বাবু রিবার্ট করার সুযোগ দেবো, আমাকে অনামিল বাবুর কথা শুনতে দিন ইন্টারাপ্ট প্লিজ। করবেন আলী না, বাবু আসবো। আলী হোসেন সাহেব ইন্টারাপ্ট করবেন না, কারণ এটা হচ্ছে প্রমাণিত তথ্য এবং সত্য, আমার মুখের কথা নয়, এই তথ্য আছে, এই প্রমাণ আছে, এবং সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমীক্ষক সংস্থাগুলো আছে তাদের তথ্য। একটু কাইন্ডলি আপনি এগুলো জেনে নেবেন। এবং আমি সেই সঙ্গে বলি যে 100 দিনের কাজের টাকা বারবার বলছেন, দুর্নীতির কথা বারবার বলছেন, আমাদের ভারতবাসী হিসাবে মাথা হেট হয়ে যায় যখন লন্ডনের চেম্বার অফ কমার্সের সভাতে যখন নরেন্দ্র মোদীজি যখন মেহুল চোকসিকে পাশে বসিয়ে বলেন মেহুল ভাই মেরে পাস মে बैठा है, যে ঋণ খেলাপি করে ভারতবর্ষ থেকে চলে গেছে, সেই মেহুল চোকসিকে নিয়ে যখন যখন চেম্বার অফ কমার্সের সভায় তিনি ভাষণ দেন তখন ভারতবাসী হিসাবে আমাদের মাথা হেট হয়ে যায়। কোন দুর্নীতির কথা বলছেন আপনি? উত্তরপ্রদেশে বলছেন যে 100 দিনের কাজের টাকা দুর্নীতি হয়নি। উত্তরপ্রদেশে 7 লক্ষ ভুয়ো জব কার্ড পাওয়া গেছে, সেখানে জব কার্ড হোল্ডারদের টাকার গড়মিল পাওয়া গেছে, কেন সেখানে টাকা বন্ধ হয়নি? মধ্যপ্রদেশে 5 লক্ষ ভুয়ো জব কার্ড পাওয়া গেছে, কেন সেখানে 100 দিনের কাজের টাকা বন্ধ হয়নি? এই প্রশ্নগুলো, এই উত্তরগুলো আপনাদের আছে। অঞ্জনদা, শুধুমাত্র একটু বলি, বাংলা একটু বলি, 5 লক্ষ শ্রমিক বলি। উত্তরপ্রদেশে ওইরকম নেই। বলি আপনি একটু। যেটা বলছেন ওইরকম প্রমাণ নেই। দিচ্ছি, আর আপনি মেহুল অঞ্জন বাবুর কাছ থেকে জেনে নেবেন। কংগ্রেসের অঞ্জনদা, সঙ্গে অনেক বেশ, বাবুর বেশ, কাছ থেকে জেনে নেবেন। জমজমাট বিতর্ক সভা আপনারা দেখতে আমরা- পাচ্ছেন, কিন্তু দেখুন কেউ কারো আমরা- কথা শুনতে পাবে না, এক এক করে। আমি রতনবাবুর কাছে বলি, একটু আসতে হবে। অঞ্জন বাবুর কাছ রতনবাবু থেকে জেনে নেবেন। আমি যে তথ্যগুলো বলছি, যদি আমি এটা ভুল বলি, আমি ওপেন ফোরামে, ওপেন চ্যানেলে আমি এই কথাগুলো বলছি, এই বলা, তথ্যগুলো ঠিক আমার আছে। কাছে আছে, এবং এই বেশ, তথ্যগুলো শুধু ঠিক আমার আছে, তথ্য বলি, নয়। বেশ বেশ বলি। বেশ বেশ অনামিল বাবু বলি। বুঝতে পেরেছি। আমি রতনবাবুর কাছে একটু যাই। হ্যাঁ, রতনবাবু বলুন। হ্যাঁ, হ্যাঁ, বলছি অঞ্জনদা যে মানে যেটা বলতে চাচ্ছি যে আবাস যোজনা বলুন বা 100 দিনের কাজ বলুন বা যাই বলুন, ভারতবর্ষে যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল বা কংগ্রেস শাসিত সরকার ছিল, তারা তো এগুলো চালু করেছে। আজকে তারা এগুলো চালু করেছিল কেন? যে গ্রামের মানুষদের উপকারের জন্য কাজে লাগবে, ঠিক আছে। সে একটা প্রকল্প অঞ্জনদা চালু করার পর আমরা দিলাম যেটা সাধারণ মানুষের জন্য কেন্দ্র থেকে, সেই প্রকল্প নিয়ে আজকে এত দুর্নীতি, মানুষের জন্য কাজ করতেও পারবো না আমরা। আজকে কেন্দ্র সরকার থেকে যে প্রকল্প আমরা দিলাম যে 2006 সালে, ধরুন এই যে মিড ডে মিল, ধরুন মিড ডে মিল তো ইউপিএ গভর্নমেন্টের কংগ্রেস সরকারের আমলে তৈরি। রেশন ব্যবস্থা বলুন, আমরা অনেকে বলেন যে লক্ষ্মীর ভান্ডার, মানে এনারা বলেন যে দেখুন মিড ডে মিল নিয়ে আমি আজ সত্যিই যেতে চাইছি না। মিড ডে মিল নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি রয়েছে, আপনারা করেছেন নাকি বাম করেছে, যথেষ্ট কন্ট্রোভার্সি রয়েছে। কিন্তু না, শুনুন রতনবাবু, দেখুন সুকৌশলে আপনি বারংবার ইউপিএ জামানায় চলে যেতে চাইছেন, সুকৌশলে যেতে চাইছেন এবং বোঝানোর চেষ্টা করছেন কংগ্রেস আমলে কি কি হয়েছে। দেখুন সেই বিষয় নিয়ে অ্যানালিসিস আজ আমরা করতেই চাইছি না। মূল ইস্যু এবং মূল বিষয় হচ্ছে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, এবং ঠিক সে কারণের জন্য এই রাজ্য আর কেন্দ্রের দ্বৈরথের মূল কারণ হচ্ছে সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি কেউ রাখতে পারছেন, কেউ রাখতে পারছেন না, আর কেউ বা চাইছেন প্রতিশ্রুতিটা রাখবেন 26 বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে। আমাদের কংগ্রেসের পক্ষ থেকে তো অঞ্জনদা সেই কথাই বলছি যে আমরা সাধারণ মানুষের জন্য যেভাবে কাজ করতে চেয়েছি বা করছি, সেই কাজগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তারপরে এনারা বলছেন যে আমরা ক্ষমতায় এলে আরো বেশি বেশি করে মানুষের কাছে উন্নয়নকে ছড়িয়ে দেবো। কোথায়? আজকে দুর্নীতিতে পুরো বাংলা ডুবে গেছে। আজকে 100 দিনের কাজ বলুন, মিড ডে মিল বলুন, রেশন ব্যবস্থা বলুন, শিক্ষা ব্যবস্থা বলুন, স্বাস্থ্য ব্যবস্থা বলুন, কি বলবেন? কোথায় চলেছে এই বাংলা? কোথায় বিধানচন্দ্র রায়ের বাংলা? কোথায় রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা? আজকে সাম্প্রদায়িক মেরুকরণও পশ্চিমবাংলায় শুরু হয়েছে। আমরা এইভাবে চলতে থাকলে অনেক দূর অব্দি বিস্তৃত হতে পারি আমরা এই আলোচনা নিয়ে। কিন্তু অনামিল বাবুর কথা, আমরা চাই অঞ্জনদা যে এই মূল্য বৃদ্ধির বাজারে যেই পরিমাণে টাকা আমরা মানে দিয়েছিলাম 100 দিনের বলুন আর আবাস যোজনা বলুন, সেই পরিমাণের টাকাটাকে বাড়াতে হবে। আমাদের দাবি আবাস যোজনা 5 লক্ষ টাকা। এখানে সাধারণ মানুষ টাকাই পাচ্ছেন না, আর আপনি বলছেন যে টাকা বাড়াতে হবে। আমি জানি না এটা কতটা চাওয়া পাওয়া হবে। আমি ঠিক এই জায়গায় আমি অনামিল বাবুর একটা কথার রেস ধরে আমাকে যেতে হয়। দেখুন মেহুল চোকসির কথা টানলে পরে দুর্নীতির প্রসঙ্গ বাংলায় হালকা হয়ে যায়, এটা যেমন সত্যি নয়, ঠিক একই রকমভাবে বাংলায় দুর্নীতি হয়েছে কি হয়নি এটার প্রমাণ আলাদা করে দেওয়ার কিছু নেই। তার কারণ হয়তো প্রমাণ হয়নি, কিন্তু
টাকাটা তো আর মিথ্যে বলে না। এই যে ঝলঝল করছে টাকার বাক্স, এই যে ঝলঝল করছে বিভিন্ন টাকার নোটের পরিমাণ, সেটাও কি মিথ্যে বলছে? আমি ঠিক এই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি জানিয়েছিলেন 100 দিনের কাজ নিয়ে, সেটা একবার রাখি আপনাদের সামনে, দেখুন। বঙ্গে বন্ধ তহবিল, জিএসটি ট্যাক্স, এখন একটাই ট্যাক্স আছে সব কিছুতে, সেটা হচ্ছে জিএসটি ট্যাক্স। আগে রাজ্য সরকার ট্যাক্স সংগ্রহ করত, এখন কেন্দ্রীয় সরকার সব ট্যাক্স সংগ্রহ করে। আমরা সব রাজ্য মিলে এটা করেছিলাম যে ভালো হবে বলে, আর এখন দেখছি ভালোর বদলে মানুষকে টাকাই দিচ্ছে না, রাজ্যগুলোকে টাকা দিচ্ছে না, রাজ্য থেকে আপনার টাকা তুলে নিয়ে যাচ্ছে। আপনি নুন কিনতে যাচ্ছেন, আপনাকে জিএসটি ট্যাক্স দিতে হচ্ছে। আপনি শাড়ি কিনতে যাচ্ছেন, জিএসটি ট্যাক্স দিতে হচ্ছে। আপনি সার কিনতে যাচ্ছেন, জিএসটি ট্যাক্স দিতে হচ্ছে। আপনি রেস্টুরেন্টে খাবার খেতে যাচ্ছেন, জিএসটি ট্যাক্স দিতে হচ্ছে। সেই ট্যাক্সটা দিল্লি নিয়ে যাচ্ছে। সেই টাকাটা থেকে আমাদের যে প্রাপ্য টাকা রাজ্যের, সেই টাকা তারা দিচ্ছেন না। ফলে 100 দিনের কাজের মানুষ, সাংবিধানিক অধিকার আমাদের, 100 দিনের কাজের টাকা এটা ম্যান্ডেটারি, অর্থাৎ বাধ্যতামূলক। তা সত্ত্বেও 1 বছর আগে আমি গিয়ে প্রধানমন্ত্রীকে দেখা করে এসেছি। এবার কি পায়ে ধরতে হবে? আমাদের টাকা আমাদের ফিরিয়ে দাও, তা নাহলে জিএসটি বন্ধ করে দাও। আমাদের টাকা আমাদের দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। 100 দিনের মানুষের কাজের টাকা না দিলে মানুষ সহ্য করবে না। এরা গরিব মানুষ, এরা মাটির মানুষ, এরা মায়ের মানুষ। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো শুনলে পরে একটি বিষয় একদম পরিষ্কার হয়ে যায় যে তিনি সাধারণ মানুষের জন্য হয়তো কথাগুলো বলছেন। আমি ধরেই নিচ্ছি কিছুক্ষণের জন্য তিনি বলছেন। আমি আলীবাবুর কাছে অবশ্যই আসবো, আলীবাবুর কাছেই আসবো, হাত তুলতে হবে না, আপনাকে বলার সুযোগ দেবো। আলীবাবু, আমি বলছি, আচ্ছা সত্যি করে একটা সুমারি একটু ভালো করে ভাবুন এবং আপনি বুঝিয়ে বলুন, দর্শকরা বুঝলেই হলো। আমার প্রশ্ন হচ্ছে 2021 সাল, 2021 সালের ঠিক আগে 2020 সাল যদি আমরা ধরি, তাহলে সেখানে কার্যত শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি পৌঁছে গেলেন একেবারে সবুজ সেরে গেরুয়াতে, এবং সেই আসবার পর থেকে এখনো পর্যন্ত আপনাদের অবস্থা আপনারা নিজেরাও জানেন, ভরাডুবির দিকে যাচ্ছেন। অমিত শাহ কার্যত তিনি বললেন 294 আসনের মধ্যে 200 আসন পাবেন, সেখানে 77টি আসন আপনারা পেলেন। বেশ, তারপরে 2019 সাল থেকে 2024 সাল 18 থেকে 12 প্রত্যাক্রমণ। আর ঠিক এই জায়গাগুলো থেকে সত্যি কি আপনারা ফ্রাস্ট্রেশনে বঙ্গবাসীর ওপর রাগ করছেন? বঙ্গবাসীর ওপর এই জন্য রাগ হচ্ছে যে সাধারণ মানুষ আপনাদের ভোট দিচ্ছেন না? আর যদি ভোটটা দিতেন, তবে কি আপনারা 100 দিনের কাছের টাকাগুলো ওদের কাছে ফিরিয়ে দিতেন? আমার কিন্তু অন্তত এখন তাই মনে হচ্ছে। আলীবাবু, সত্যি কথা সত্যিভাবে বলুন, সাদাকে সাদা, কালোকে কালো বলুন। না, এই জাতীয় প্রশ্ন সম্পূর্ণ অমূলক। কারণ আপনারা দেখলেন 2021-এ বিজেপি যে ভোটটা পেয়েছে তার থেকে 5 লক্ষ ভোট আমরা 2024-এ বেশি পেয়েছি। স্বাভাবিক কারণে ভারতীয় জনতা পার্টির সরকার, মানে আপনি কিভাবে হিসেব করছেন? 200 জায়গায় 77 পাচ্ছেন, অমিত শাহ বলছেন 200 পাবেন, সেখানে 77 পাচ্ছেন। হ্যাঁ, না, সংখ্যা পরে, সংখ্যার বিষয়টা পরে। জনগণ ভারতীয় জনতা পার্টিকে তো ভোটটা বেশি করে দিচ্ছে, তো সেটাই তো প্রমাণ। কোথায় লোকসভা ভোটে 18 থেকে 12 হয়ে গিয়েছেন আপনারা। বাংলায় সেখানে পূর্ণমন্ত্রী নেই, প্রতিমন্ত্রী রয়েছে। না, পূর্ণমন্ত্রী প্রতিমন্ত্রী আমরা বিজেপি পার্টি একটাই। এটা কোন রাজ্যে কোন ক্যাবিনেট মন্ত্রী, কোন রাজ্যে প্রতিমন্ত্রী, ওটা হিসাব আসবে না। এই রাজ্য বঞ্চনা করা হয়েছে কিনা সেটা বলুন। বঞ্চনা হয়নি তো, বঞ্চনা কোনো ক্রমে হয়নি। এই তো দেখলেন আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে আপনারা কি দেখলাম, অলরেডি বালুরঘাটে রেল পরিষেবা শুরু হয়েছে, নর্থ বেঙ্গলে নর্থ ইস্টের কাজ শুরু হয়ে গেছে, একদম ঠিক, রাস্তা সংস্কার কিন্তু বালুরঘাটে হয়েছে দেখুন ভেবে, সেখানে বিজেপিকে আসন দেওয়া হয়েছে তাই জন্য। বালুরঘাটটা কি পশ্চিমবঙ্গের বাইরে? বালুরঘাটটা কি ভারতবর্ষের বাইরে? এইবারেরও রেল বাজেটের মধ্যে আমরা দেখলাম রেল ব্যবস্থায় পশ্চিমবঙ্গে যথেষ্ট পরিমাণ টাকা ধরা হয়েছে। কোথায় রাখা হয়নি? সব জায়গাতেই রাখা হয়েছে। প্রত্যেকটা জেলাতে একটা করে ক্যান্সার হসপিটাল তৈরি করা হচ্ছে, এবারও তো সেটা আছে। সুতরাং পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হয়নি। আর পশ্চিমবঙ্গের সংগঠন ভারতীয় জনতা পার্টি দিনের পর দিন শ্রীবৃদ্ধি হচ্ছে। কোনো ক্রমে আমরা ডিফিটেড নই, আমরা কোনো ক্রমে আমরা পিছিয়ে আসিনি। আজকে দেখবেন ভারতীয় জনতা পার্টির সংখ্যা আজকে 2018-তে বিজেপির পঞ্চায়েত সংঘ ছিল মাত্র 6,000,
এখন আমরা 12,000 পঞ্চায়েত এসে দাঁড়িয়েছি 2021 সালে। হুম। আমরা এসে 2023-এ 12,000 পঞ্চায়েত বেশ। আমাদের এসে, আমাদের সংগঠন কমেনি তো। সুতরাং শুভেন্দু অধিকারীর জন্য সংগঠন কমেছে এরকম বিষয় ভাবার কেউ নেই, এরকম নয়। বেশ। আমরা সংঘবদ্ধভাবে লড়াই করি, আমরা বাংলাকে কখনো বঞ্চিত করব না, করিনি। বাংলার মানুষ আমাদের হৃৎপিণ্ড, বাংলার মানুষকে নিয়ে আমরা এগিয়ে চলতে চাই। বাংলার মানুষের সম্মান ভারতীয় জনতা পার্টির সম্মান। বাংলার রতনবাবু মানুষ আছে, কিন্তু তার আগে একটু অনাবিল বাবুর কাছে আমাকে যেতেই হবে। মানে ক্ষতিগ্রস্ত হয় সেই জিনিসটা ভারতীয় জনতা পার্টি করছে। বেশ, দেখুন, রাজনীতিতে কে কখন কার দিকে পাল্লা ভারী করবে এটা যেমন বোঝা খুব মুশকিল। এই ঠিক অনেক সময় হয় না যে তৃণমূল কংগ্রেসের কোনো বিষয় পছন্দ হলো বিজেপির, কিন্তু মনে মনে হচ্ছে, বলতে পারছেন না, কিন্তু মাঝে মাঝে মুখ থেকে বেরিয়ে যায়। এই যেমন কিছুক্ষণ আগে আলিবাবু বললেন স্ত্রী বৃদ্ধি, দেখুন এই স্ত্রী শব্দটা সবার ইটসেলফ খুব পছন্দ হতে শুরু করেছে। দেখুন লক্ষ্মী স্ত্রী বা ধরুন রূপশ্রী বলুন বা বিভিন্ন রকম স্ত্রীর যে পরিকল্প চলছে, আর ঠিক সেই জায়গায় আলিবাবু স্ত্রী বৃদ্ধি বলে বললেন। আমি ঠিক এখানে অনাবিল বাবুর কাছে যাবো। অনাবিল বাবু, এই যে স্ত্রী বৃদ্ধি কথাটি তিনি বললেন, সত্যি কি উত্তর বঙ্গের শ্রীবৃদ্ধি হচ্ছে? দেখুন, বিজেপির শ্রীবৃদ্ধি হচ্ছে কি হচ্ছে না সেই বিষয় নিয়ে আমি যাব না, তর্কে যেতে চাই না, কিন্তু বঙ্গের কি শ্রীবৃদ্ধি হচ্ছে? 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এইভাবে 100 দিনের কাজ সত্যি সত্যি তারা টাকা পাচ্ছেন না, কি মনে হয় ইম্প্যাক্ট পড়বে না? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখুন, 100 দিনের কাজের টাকা দেওয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার যে অনুভবী শক্তি এবং তিনি যেটা বুঝেছেন যে বাংলার মানুষকে দেওয়া প্রয়োজন, সেই কারণে বাংলার মানুষের কথা ভেবে তিনি নিজের কোষাগার থেকে সেই টাকা কিন্তু তাদেরকে দিয়েছেন, এটা প্রমাণিত। এবং তাহলে তিনি কতটা বাংলার মানুষের প্রতি কতটা ডেডিকেটেড, কতটা দায়বদ্ধ, এখান থেকে আমরা দাবি করতেই পারি যে তিনি বাংলার মানুষের প্রতি এতটাই দায়বদ্ধ যে তিনি তার রাজকোষ থেকে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার কাজের টাকা তিনি তাদেরকে দিয়েছেন। তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলেই তিনি কিন্তু তাদের কাছে এই টাকা তুলে দিয়েছেন। এবং সেই কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বারবার বিজেপি আঘাত হানছে এই বাংলাকে, যেহেতু কারণ সারা ভারতবর্ষ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যে নরেন্দ্র মোদীর আসনকে টলিয়ে দিয়েছে। সেই কারণে বাংলার প্রতি বিমার্থী সুলভ আচরণ এবং বাংলাকে হাতে না মেরে ভাতে মারার জন্য এবং বাংলাকে আর্থিকভাবে দুর্বল করার জন্য এই 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়ে বাংলার উপর প্রতিশোধ নিতে চাইছে। যেহেতু এই বাংলায় কিন্তু ভারতবর্ষকে পথ দেখায়, এটা আমি মহামতি গোখলের কথা আমি উল্লেখ করে আপনাদের বলতে চাই যে হোয়াট বেঙ্গল থিংস টুডে দ্য রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। এবং সেই পদাঙ্ক অনুসরণ করে আজকে ভারতবর্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে। তিনিই একমাত্র নেত্রী যিনি নরেন্দ্র মোদীর ওই চেয়ারটাকে তুলে নিয়ে তিনি যমুনার জলে ছুঁড়ে ফেলে দিতে পারেন। সেই বিশ্বাস কিন্তু ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে করেন, এটা আমরা দাবি রাখছি। দাবি রাখছেন মানে আবেগ থেকে বলছেন নাকি সত্যি সত্যি? একদম এটা বাস্তব। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রভিন্সে যখন যান, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেমন ভাবে তারা আতিথেয়তা করেন এটা কিন্তু ভারতবর্ষের মানুষ দেখে, ভারতবর্ষের মানুষ সেটা জানি। তিনি যখন লন্ডনে গেছেন, লন্ডনে কিন্তু সেখানে গুজরাটের মেয়েরা তার প্রতি কতটা ডেডিকেটেড, গুজরাটের মেয়েরা তার কাছে এসে তার কাছে যে আতিথেয়তা পেয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী, সেটা কিন্তু অভূতপূর্ব। বেশ বেশ, এবার রতনবাবু আপনি রাহুল গান্ধী সম্বন্ধে কিছু বলুন, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন অঞ্জন দা, ভারতবর্ষের জাতীয় কংগ্রেস যখন থেকে ভারতবর্ষের ক্ষমতা থেকে সরে গেছে তখন থেকে ভারতবর্ষে কিন্তু টালমাটাল অবস্থা শুরু হয়েছে। আজকে বলুন 100 দিনের কাজের ব্যাপারটা নিয়ে বিভিন্ন রাজ্যে দুর্নীতি হচ্ছে, আবাস যোজনা কংগ্রেসের তৈরি করা সেটা নিয়ে বিভিন্ন রাজ্যে দুর্নীতি হচ্ছে, খাদ্য সুরক্ষা আইন কংগ্রেসের তৈরি করা সেটা নিয়ে বিভিন্ন রাজ্যে দুর্নীতি হচ্ছে, কৃষি ঋণ মুকুব কংগ্রেসের আমলে কৃষি ঋণ মুকুব আমরা দেখেছি, এখন সেটা হয়নি, রেশন ব্যবস্থা কংগ্রেসের দেয়া সেটা নিয়ে বিভিন্ন রাজ্যে দুর্নীতি হচ্ছে। এই যে কেন্দ্রীয় প্রকল্প ইউপিএ গভর্নমেন্টের আমলে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ক্ষমতায় থাকায় তারা সাধারণ মানুষের যে দিন আনা দিন খাওয়া মানুষের কথা যে তারা ভাবতো, সেই ভাবনা সেই চিন্তা থেকে তারা এই প্রকল্পগুলো করেছিল। আজকে সেই প্রকল্পগুলো সেই মানুষদের কাছে আমরা পৌঁছে দিতে পারছি না, খালি দুর্নীতি লুট রাহাজানি এসব চলছে। আগামী দিনে তাই বলবো, পশ্চিম বাংলার মতো একটা রাজ্যের যেখানে ধর্ম নিরপেক্ষতা কে গুরুত্ব দেয় এখানকার মানুষ, সেই ধর্ম নিরপেক্ষ শক্তিগুলোকে শক্তিশালী করুন, তবেই এই পশ্চিম বাংলার মানুষের আগামী দিনে মুক্তি পাবে। বেশ, অন্তিম রাউন্ডে রয়েছে, আলিবাবুর কাছে যাবো। আলিবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্বন্ধে নিশ্চয়ই আপনি বলবেন, আশা রাখছি, বলুন।
প্রথমত যেটা বিষয়, মহামতি গোখলে সাহেব যে উদ্বৃত্ত মানে যে বক্তব্যটা রেখেছিলেন, হর্স বেঙ্গল সিং টুলে আর India ইন্ডিয়া Kings কিংস টুমোরো, হ্যাঁ এই কথাটা বলার চেষ্টা করেছিলেন গোখলে সাহেব সেই সময়। বর্তমান সময় মমতা বন্দ্যোপাধ্যায় গোখলে সাহেবের এই বক্তব্যকে সম্পূর্ণ বিপরীতমুখী পরিচালনা করে আজকে বাংলাকে সম্পূর্ণরূপে আজকে বিধ্বংসী জায়গায় এনে দাঁড় করিয়েছেন। বাংলার আজকে দুর্বিষহ দুর্নীতি, বাংলায় আজকে নারী সুরক্ষা নেই। এই তো গতকালকেও আমরা দেখলাম আপনার একদম মা বোন তিনি ধর্ষিতা হয়ে খুন হলেন, তারপরে তাকে জ্বালিয়ে দেওয়া হলো। এই কারণে বাংলায় নারীর স্বাধীনতা নেই, নারীদের উপর অত্যাচার হচ্ছে এবং শিল্প নেই, শিল্প চলে যাচ্ছে। সেই জন্য আমাদের বাংলায় এই মুহূর্তে দরকার তৃণমূলের সরকারকে সরিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করা এবং পশ্চিমবঙ্গের মানুষের শান্তি কামনা করা, পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন করা। আর বিজেপি পারে সেই উন্নয়ন করতে, নরেন্দ্র মোদীর হাত ধরে সেই বাংলা উন্নয়ন হতে পারে। তাই বাংলার সার্বিক উন্নয়নের জন্য বিজেপি দরকার, বিজেপিকে শক্তিশালী করতে হবে। এইটুকুই আমার বক্তব্য। বেশ, অঙ্কিত ছিল আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করবো। দেখুন, তৃণমূল কংগ্রেসের সঙ্গেও আমরা কথা বলেছি, বিজেপির সঙ্গেও আমরা কথা বলেছি, কংগ্রেসের সঙ্গেও আমরা কথা বলেছি। আমাদের মূল প্রশ্নটি কি ছিল? কেন্দ্র এবং রাজ্যে দ্বৈরথের মাঝে সাধারণ মানুষ ক্রমাগত সাফার হচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আরও একটি মূল প্রশ্ন ছিল, যদি সত্যিই দুর্নীতি হচ্ছে রাজ্যের সব জায়গাতেই কি হচ্ছে, যে জায়গাগুলোতে হচ্ছে না সেই জায়গায় কেন পাচ্ছেন না তারা সেই সুযোগ বা সুবিধে? দেখুন, প্রশ্ন অনেক রকম করেছি। অনেকে হয়তো কিছু প্রশ্ন মনে হতে পারে যে সেই প্রশ্নটা কেন করা হলো না, হয়তো সময়ের প্রেক্ষাপটে আমাদের সেই প্রশ্নটা আমরা করে উঠতে পারিনি, কিন্তু কিছু প্রশ্নের উত্তর হয়তো আপনারা পেয়েছেন। ভ্যালু নিশ্চয়ই অ্যাড হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা সব থেকে বেশি ইন্টারেস্টিং তা হলো এখনও পর্যন্ত বিজেপির মুখপাত্র বলছেন যে রাজ্যকে বঞ্চিত করা হয়নি। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বলছে যদি সত্যিই এত কিছু হয়ে থাকে তাহলে কেন তারা সেভাবে রিপোর্ট পেশ করতে পারছে না? বারবার সমীক্ষা করা হচ্ছে এবং বারংবার তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্য অর্থাৎ এ বঙ্গে সবসময় ক্লিন চিট কী করে পাচ্ছেন? প্রশ্ন আরও বেশি বিদ্ধ হচ্ছেন বিজেপি। আর ঠিক এ জায়গা থেকে কংগ্রেসের সাফ দাবাই, তারা বলার চেষ্টা করছেন যে মনরেগা যারা নিয়ে এলো এখন সে নিয়েই শুরু হলো। কেউ বলছেন দুর্নীতি হয়েছে, কেউ বলছেন টাকা আটকে রাখা হয়নি। আর ঠিক এই দড়ি টানাটানির মাঝে কোথাও একটা এখনও প্রশ্নের উত্তর না পাওয়াই থেকে গেল যে সাধারণ মানুষের দোষটা ঠিক কোথায়। একে অপরকে কাদা ছোড়াছুড়ি করতে গিয়ে সাধারণ মানুষের রুজি রুটি রোজগারের হিসেব কেউ রাখেন না। দেখুন, এদিকে সাংসদদের বেতন বৃদ্ধি হয়ে যায়, 24% বেড়ে যায়, কিন্তু সাধারণ মানুষ পথে বসে থাকেন। আর এই নিয়েই তো বারংবার ডিবেট সেশন হয়, বিতর্ক সভা হয়, কিন্তু সত্যি কি আমরা উত্তর পাই? আবারও নতুন কোনো এপিসোডে উত্তর খোঁজার চেষ্টা করব, জানার চেষ্টা করব নতুন কোনো ইস্যু নিয়ে, জানার চেষ্টা করতে থাকবো একেবারে বিধানসভা নির্বাচন অবধি। আপনাদের নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলায় প্রতিটি উত্তর পাওয়ার জন্য, প্রতিটি প্রশ্নের আমার মুখ দিয়ে আপনাদের প্রশ্ন। আর ঠিক এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।